প্রিয় দর্শক, আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো পিত্তথলির পাথর কেন হয়, প্রতিরোধ করা কি সম্ভব, চিকিৎসায় কী আছে, চলুন জেনে নেই পিত্তথলির পাথর। এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার রফিকুস সালেহীন। তিনি বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ এবং হাসপাতাল। স্যার, প্রথম আপনার কাছে আমরা জানতে চাই যে গলব্লাডার স্টোন, পিত্তথলির পাথর, এটা আসলে এখন একটা কমন একটি সমস্যা আমাদের দেশের জন্য। এই পিত্তথলির পাথর হওয়ার কারণগুলো কি বলে আপনি মনে করেন? সার্জারির যারা রিলেটেড, যারা সার্জারি করি, তারা প্রতিদিন যেসব অপারেশনগুলো করি তার আমরা মনে করি মেজর শেয়ারটাই কিন্তু আসলে পিত্তথলি এবং পিত্তনালীর পাথর সংক্রান্ত। সুতরাং এটি একটি কমন অসুখ, সার্জিক্যাল অসুখ, এটি আমরা বলতে পারি। তো অসুখের নানান রকম কারণ আছে। শরীরের পাথর আসলে জমা হয় বিভিন্ন জায়গার বিভিন্নগুলা কারণে। যে আমাদের শরীরে ক্যালসিয়াম তার সঙ্গে সল্টগুলো আছে, জমা হওয়াটা কিন্তু স্বাভাবিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রপোর্শনে দিয়েছেন যে ওগুলা কিন্তু জমা হয় না। এই প্রপোর্শনটা যখন একটু প্রপোর্শনেট হয় তখনই কিন্তু পাথর আকারে জমা হয়। যেমন আমাদের বাইল অ্যাসিড এবং বাইল সল্টটা কোলেস্টেরলকে কিন্তু ব্যালেন্স করে রাখে। যখন কোলেস্টেরল এবং ফসফোলিপিডের পরিমাণ বেশি হয় বা বাইল সল্ট, বাইল অ্যাসিড কমে যায়, তখনই কিন্তু এটি পাথর আকারে দেখা যায়। এবং কিছু কিছু ইনফেকশনের জন্য হয়, যাদের একটু হাইপার কোলেস্টেরোমিয়া থাকে তাদের হয়। যেমন ফিমেল হরমোন ইস্ট্রোজেন, ওটাও কিন্তু একটা পাথর হওয়ার কারণ। যার জন্য দেখেন ফিমেলদের যারা একটু ফেয়ার, যারা একটু 40 ইয়ার্সের, যারা একটু ফার্টাইল, তাদের কিন্তু স্টোন হওয়ার প্রবণতাটা বেশি। এবং আমরা প্র্যাকটিক্যাল লাইফেও তাই পাই, পুরুষের থেকে মেয়েদের কিন্তু পাথর আমরা বেশি পেয়ে থাকি। স্যার, কিন্তু ইদানিংকালে আমি দেখছি যে শিশুদের মধ্যেও কিন্তু গলব্লাডার স্টোন আমি পেয়েছি। যেমন 10 বছর বয়সে একটা শিশু সে গলব্লাডার স্টোন নিয়ে আসছে। তো এটা কিন্তু প্রবণতাটা দিনে দিনে বেড়েই চলেছে। এটা কি আপনি মনে করেন যে আমাদের খাদ্যাভ্যাস বা আমরা যে ফাস্টফুডের দিকে ঝুঁকে যাচ্ছি, এইসব কারণগুলোর সাথে জড়িত থাকতে পারে? এগুলা তো একটা আছেই যে, তবে শিশুদের পাথর হওয়ার বিষয়ে সুন্দর একটা কারণ কিন্তু আছে। আমরা বলি যে হেমোলাইটিক ডিজিজ, অর্থাৎ রেড সেল ভেঙে যাওয়ার যে অসুখগুলা, যেমন সিকেল সেল বলি আমরা, স্ফেরোসাইটোসিস বলি, এই যাদের রেড সেলগুলা ভাঙার অসুখগুলা জন্মগতভাবে নিয়ে জন্মগ্রহণ করে, এদেরই কিন্তু খুব আর্লি স্টেজে পাথর দেখা যায়। ওই যে বিলিরুবিনটা ভেঙে গেল, বিলিরুবিনেট, ক্যালসিয়াম বিলিরুবিনেটের সল্ট হিসাবে ও পাথর আকারে দেখা যায়। সুতরাং বাচ্চাদের পাথর হলে আমরা একটা টেস্ট করে থাকি যে ওই রক্ত ভাঙার জন্য যে সেলের শেপগুলা, ওইটা অ্যানালাইসিস করে দেখি আসলে ওর কোন কারণটা, এবং তাদের পাথরগুলা কিন্তু আসলে এই কারণের জন্য বিদ্যমান থাকে। অনেক সময় দেখা যায় যে পিত্তথলি অপারেশন করে ফেলে দিয়েছেন, কিন্তু তারপর পাথর রয়ে গেল। অনেক সময় ডাক্তারদেরও একটু সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে পিত্তনালীর পাথর এবং পিত্তথলির পাথর, এটা আমরা কি করে বুঝবো? এইটা যদি অপারেশনের আগে যিনি করবেন উনিও যদি ক্লিয়ার না হন, রুগীকেও যদি ক্লিয়ারভাবে না বুঝান, তাহলে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়। পিত্তথলি এবং পিত্তনালী দুইটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা জায়গা। এবং অপারেশন করার আগে আমরা কিন্তু রুগীর হিস্ট্রি থেকে এবং ইনভেস্টিগেশন করে একদম স্যাঙ্গুইন হতে হবে যে ওর আসলে পাথর থলিতে আছে, নালীতে না আছে, উভয় জায়গায় আছে। যেমন আমরা রুগীর হিস্ট্রি থেকে বুঝতে পারি, রুগীর যদি নালীতে পাথর থাকে তাহলে সেই সব রুগীর কিন্তু হিস্ট্রি অফ জন্ডিস অথবা জন্ডিস তখনই বর্তমান এটা থাকতে পারে। কিন্তু আমরা যেসব টেস্ট করছি আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু নালীর পাথর অনেক সময় বলে নালীটা একটু ফুলে আছে, ডাইলেটেড হয়ে আছে। কিছু লিভার ফাংশন টেস্ট, স্পেশালি বিলিরুবিন এবং অ্যালকালাইন ফসফেটেজ, এগুলা কিন্তু নালীতে পাথর থাকলে বেশি থাকে। সুতরাং আমরা যাদের এইসব জিনিসে অ্যাবনর্মালিটি পাবো তাদের আলট্রাসোনোগ্রাফি করব। নালীতে পাথর আছে কিনা দেখার জন্য অত্যন্ত চমৎকার একটা টেস্ট আছে, নালীর ওই রিজিয়নের এমআরআই, যাকে আমরা এমআরসিপি বলে আখ্যায়িত করি। এমআরসিপি টেস্ট করে নিলে নালীর পাথর আছে কি নাই আমরা শতভাগ নিশ্চিত হতে পারবো, রুগীকে একটা শতভাগ সুন্দর চিকিৎসা দিতে পারবো, এবং ডাক্তার এবং রুগীর মাঝখানে কিন্তু পরবর্তীতে ভুল বোঝাবুঝি হবে না। অনেকেই ধারণা করে থাকে যে পাথর অপারেশন না করলেও চলে, দরকার নাই, প্রয়োজন নাই। আসলে কি সব পাথরে কি অপারেশন প্রয়োজন হয়? পাথর পাওয়া গেলেও আমাকে অপারেশন করতেই হবে রুগীর ফিটনেস না দেখে, এটা কিন্তু সঠিক না। কিন্তু আমরা করি কি, পাথর যদি ধরা পড়ে কিছু জিনিসের ইম্পর্টেন্স দিই। যেমন সবচেয়ে প্রথম বলি রুগীর বয়স। একই পাথর যদি 18 ইয়ার্স আর 80 ইয়ার্সে হয়, 18 ইয়ার্সের একটা গার্লের হলো আর 80 ইয়ার্সের একজন লেডির হলো, অর্থাৎ 80 বছরের রুগীর যদি পাথরের কোনো সমস্যা না দেয়,
আমরা বলি পাথরটা যে অ্যাজ ইট ইজ থাকতে পারে। কিন্তু 18 ইয়ার্স 18 বছরের যে মেয়েটা, ওর যদি পাথর হয়, ওর লং লাইফ কিন্তু সামনে আছে আমরা ধরে নিব, ওকে আমরা করার পক্ষে যুক্তি দিই। পাথর খুব ছোট হলে নালিতে চলে যায়, আমরা বলি করে নেওয়া ভালো। বড় হলেও আমরা বলি আটকে যে কলিসিস্টাইটিস, অ্যাকিউট কলিসিস্টাইটিস, ইনফেকশন, এম্পাইমা করে, আমরা বলি করে নেওয়া ভালো। আবার অনেকের আছে কি যে পাথর একবার ধরা পড়ার পরে পাথর তার কিন্তু মনে এবং মাথায় চলে যায় যে আমার পাথর, আমার কি ডিস্টার্ব হবে। আমরা বলি ফিজিক্যাল ইলনেস থেকে সাইকোলজিক্যালি তাকে আমি ক্রিপেল করবো না। মানে স্বাভাবিকভাবে। উনি যদি মনেই করে থাকেন ইজ ডিস্টার্বিং, সো লেটস গেট রিড অফ দ্য স্টোনস। আমরা এটা সংক্ষেপে অপারেশন আছে, সংক্ষেপ প্রসিজিওর আছে, ল্যাপারোস্কোপি করে নেওয়ার পরামর্শ দিই। তা আমরা এই গলব্লাডার স্টোনের যে চিকিৎসা পদ্ধতি আপনি বলছিলেন যে ল্যাপারোস্কোপিক, একটা তো সার্জারি অপারেশন, সেখানে কোনো মেডিসিন আছে যে ওষুধ খাওয়ার মাধ্যমে পাথরটা গলিয়ে যাবে বা পাথর, কারণ এই একটা প্রশ্ন কিন্তু রুগীদের মনে থেকেই যায় যে আমি অপারেশন ছাড়া পাথরটা ভালো করতে পারবো কিনা। ওরাল রিজলিউশন থেরাপি বলে, আরসোডিঅক্সিকলিক অ্যাসিড, কেনোডিঅক্সিকলিক অ্যাসিড। কিন্তু ওইটা আবার সব পাথর হলে হবে না, বেশি পাথর হলে হবে না, বেশি ক্যালসিয়াম থাকলে হবে না। আবার বলা হয়েছে যে ওই ওষুধ খেলে দীর্ঘদিন খেতে হয়, 6 months to 2 years। আবার ওই ওষুধ খেলে রুগীর একটু উপসর্গ লুজ মোশন হয়। সো সামগ্রিক সব ডিফিকাল্টিস মিলিয়ে আমরা মনে করি ল্যাপারোস্কোপি যেহেতু খুব মিনিমালি ইনভেসিভ প্রসিজিওর, মিনিমালি অ্যাক্সেস প্রসিজিওর, এটি ডে কেস একটা সার্জারি, আমরা বলি এই পদ্ধতিতে করে নেওয়াটাই আমাদের কাছে উত্তম মনে মানে হয়। সেটা হলো যে ডে কেস পদ্ধতি, আজকে গেল হচ্ছে 3টা ছিদ্রির মাধ্যমে আপনারা পাথর বের করে দিলেন, সে কালকে ছুটি হয়ে চলে গেল, ইভেন ইন দ্য ইভিনিং, ইভেন ইন দ্য ইভিনিং, সকালে হলো ইভিনিং চলে গেল, তাহলে এটা তো আসলে ডে কেস হতে পারে। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় প্রফেসর ডাক্তার রফিকুল সালেহীন, যে আমরা দেখি যে অ্যানেস্থেশিয়ার যে প্রয়োজন হয় এই সার্জারি করতে গিয়ে, কিন্তু এখন কিন্তু আমরা অ্যানেস্থেশিয়াতে একটু কিছু কিছু সমস্যা দেখছি, যে আপনার সার্কামসিশনে অ্যানেস্থেশিয়াতে একটু হ্যাজার্ড হলো, বাইরে বিভিন্ন ধরনের কিন্তু অ্যানেস্থেশিয়া হ্যাজার্ড হচ্ছে। আসলে আপনি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আছেন, আপনি এটা কীভাবে ব্যাখ্যা করবেন? অ্যানেস্থেশিয়া কিন্তু অনেক রকম আছে। আমরা ল্যাপারোস্কোপিতে জেনারেল অ্যানেস্থেশিয়া দিই। বাচ্চাদের সার্কামসিশন বা সব অপারেশনে আমরা একটু ঘুমের ওষুধ বা অ্যানেস্থেশিয়া, জেনারেল অ্যানেস্থেশিয়াটাকে প্রেফার করি। এখন অ্যাক্সিডেন্ট কিন্তু সব জায়গাতেই ঘটতে পারে, রাস্তাতে পথে ঘাটে যেমন ঘটে, একটা প্রসিজিওর করতে গেলেও কিন্তু ঘটতে পারে। তো অ্যাক্সিডেন্টকে সবসময় কিন্তু হাইলাইট আমরা করব, কিন্তু একেবারে ফ্রন্টে আনলে কিন্তু আমার মনে হয় সমাজে একটা প্যানিকই হবে। দেখেন যেই কথাটা আসছে যে একটা সার্কামসিশন নিয়ে, একটা অ্যানেস্থেশিয়া নিয়ে যে দুর্ঘটনা ঘটেছিল, অ্যানেস্থেশিওলজি হোল সোসাইটি কিন্তু তারা এটাকে বসছে, ওর সোসাইটি বসছে, অ্যানালাইসিস করছে, এবং তারা দেখছে হ্যালোথেন যে অ্যানেস্থেশিয়া করার সময় একটা মেডিসিন দেওয়া হয়, এই হ্যালোথেনের একটা লট কোনো একভাবে আমাদের মার্কেটে কিন্তু ফল্টি লট ঢুকে গেছে, এবং এই হ্যালোথেনের জন্যই কিন্তু কয়েকটা রোগীর আমাদের দুর্ঘটনা ঘটেছে। ওনারা আইডেন্টিফাই করেছেন, ওনারা ওইটাকে লেভেল করেছেন, ওনারা ওইটাকে ডিফাইন করার পরে আমাদেরকে সতর্ক করেছেন, সবাই সতর্ক হয়ে ওইটাকে আমরা ডিসকার্ড করেছি। এখন কিন্তু আমার মনে হয় আমরা মেডিকেল সোসাইটিতে বলতে পারি আমরা কিছুটা সেফভাবে চলাচল করছি, বাট কোনো কিছুই কিন্তু মানে 100% হিসাবে আমরা কখনো বলিও না, আমরা কখনো নেই না, বাট কথা হলো আমরা 100% হিসাবে চলাচল করার চেষ্টা করে। কিন্তু এখন সার্জারি ক্ষেত্র আসলেই, অ্যানেস্থেশিয়ার প্রশ্ন সামনে আসলেই অনেকে কিন্তু করতে চাচ্ছে না। এখন কিন্তু দেখা যাচ্ছে যে সার্কামসিশনটা কিন্তু হচ্ছে এখন হাজাম দ্বারা হচ্ছে, এখন তারা ডাক্তারদের কাছে যাচ্ছে না। কারণ হলো যে এই যে সামান্য একটা ভালো মানুষ সে আসলো, অ্যানেস্থেশিয়া দিল, সে চলে গেল, তো এটা তো আসলে কোনোভাবেই আমাদের জন্য কাম্য না, আমরা এটা চাই না। তো সেক্ষেত্রে অ্যানেস্থেশিয়ার যে হ্যাজার্ডগুলো, এগুলো কিভাবে, আপনি বলেছেন যে ফলটি হ্যালোথেনের জন্য এটা হয়েছে বা অ্যানেস্থেশিয়া সোসাইটি বসেছে, আরও কি করে এটা আরও দৃঢ় করা যায় যে রুগীর জন্য কোনো ক্ষতি হবে না, আমার রুগীর মৃত্যুর কোনো ঝুঁকি থাকবে না, এমনভাবে কোনো অ্যানেস্থেশিয়া দেওয়ার পদ্ধতি আছে কি? আমার মনে হয় যে আমরা রোগীর অ্যাসেসমেন্ট, রোগীকে প্রথমে আমরা রোগীকে দেখে অ্যাসেস করি, সেটা হিস্ট্রি টেকিং এবং এক্সামিনেশান, ওর কোনো রকম কোনো আন্ডারলাইং কোনো অন্য ডিজিজ আছে কি না, এটাকে কিন্তু আমরা শতভাগভাবে আমরা এবং অ্যানেস্থেশিওলজিস্টরা করে থাকি।
দ্বিতীয় ধাপে হলো আমরা ওর কিছু পরীক্ষা নিরীক্ষা করাই, যাদের একটা রক্তের কাউন্ট দরকার হয়, বুকের একটা এক্সরে দরকার হয়, পরীক্ষা নিরীক্ষাগুলোগুলি। তৃতীয় ধাপে আমরা করি অ্যানেস্থেসিওলজিস্টের কাছে রেফার করে, আমি যেমন রুগীকে দেখে অ্যাসিস করলাম, ওনাকেও কিন্তু দেখে অ্যাসিস করে ওই পার্টিকুলার রোগীর জন্য কোন ধরনের অ্যানেস্থেসিয়াটা সেভ হবে সেইটাকে আমরা দেখি। আর লাস্ট যেই কথা হলো যে অপারেশন রুমের যে এনভায়রনমেন্ট, সেইখানে ইকুইপমেন্ট, ওই যে বললাম মেডিসিনগুলা, এবং সাথে অ্যানেস্থেসিওলজিস্ট এবং টেকনিশিয়ান যেন মাল্টিপল পারসন থাকে, যাতে করে একজনে কোনো একটা দুর্ঘটনা আসলে যদি মনে করেন যাতে সবাই মিলে ওইটাকে তাৎক্ষণিকভাবে ম্যানেজ করে নেওয়া যায়, এরকম সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার ওটিতে থাকা। মানে আপনি বলছেন যে একটা সেটআপ থাকা দরকার, যে কোনো ধরনের যে কোনো কমপ্লিকেশন যেন তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা যায়। কিন্তু আমরা তো জানি যে প্রফেসর ডক্টর রফিকুর সালেহীন, যে প্রি অ্যানেস্থেটিক চেকআপ পাকু নামে আপনাদের একটা ব্যবস্থা আছে, যেটা যে কোনো অপারেশনের আগেই কিন্তু একজন অ্যানেস্থেটিস্ট রোগীটাকে মূল্যায়ন করেন, ইভালুয়েট করে, যে তাকে অজ্ঞান করা যাবে কিনা বা কীভাবে করা যাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা নট ফিট ফর অ্যানেস্থেসিয়া এমনটিও লিখে থাকেন। তো সেটা তো বিদ্যমান আছে, এটা কি এই পদ্ধতি কি চালু আছে? তো এখন এই পদ্ধতি সম্পূর্ণভাবে চালু আছে। ওরা এএসএ স্কোর বলে, আশা স্কোর, গ্রেড 1, 2, 3, 4, 5 পর্যন্ত আছে। গ্রেড 1 হলো একেবারে মিনিমাম রিস্ক, গ্রেড 5 হলো হাই রিস্ক। আসলে অ্যানেস্থেসিয়া জীবিত মানুষের অ্যানেস্থেসিয়া হবে, এখন হলে ও কতটা ঝুঁকি, ও কি একদম ভেরি মিনিমাম ঝুঁকি, নাকি ও একদম ম্যাক্সিমাম ঝুঁকির লিমিটে আছে এবং ওর অপারেশনটা করলে হয় না করলে হয়, অথবা একটু ডিলে অ্যান্ড ডিফার করলে আমরা সেভ লাইনে চলে যাই। এই জিনিসগুলো বিবেচনা করে কিন্তু আমরা পেশেন্টকে সেট করি। যেমন সাপোজ একটা বাচ্চার অ্যাজমার আছে, আমরা ওকে অ্যাজমাটাকে ওয়েল কন্ট্রোল করে নিয়ে যখন আমরা মনে করব যে সেফ পয়েন্টে সে রিচ করছে অ্যাজমাজনিত কারণে, আমরা তখনই কিন্তু তাকে অপারেশনের জন্য ফিট বলে ডিক্লেয়ার করি এবং তারপরেও সমস্ত প্রিকশন সাথে নিয়ে নেই। না, সেটা তো অবশ্যই আছে। যেমন তার ডায়াবেটিক একটা পেশেন্ট, আপনার অপারেশন প্রয়োজন হলো, তার ডায়াবেটিসটা কন্ট্রোল করেই আপনার অপারেশন করবেন। আপনার অ্যাজমার পেশেন্ট, তার শ্বাসকষ্ট আছে, তার শ্বাসকষ্ট কন্ট্রোল করেই আপনারা, এইগুলি তো বলে ইভালুয়েশন। তা আমরা আসলে যেটা চাইবো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, যে ভবিষ্যতে যেন এ ধরনের, আর আপনারা যেন আরও সতর্ক হন, অ্যানেস্থেসিয়া বলেন, সার্জারি বলেন, বা আমরা নিজেরাও যেন আরও সতর্ক থাকি, যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। যতটুকু সম্ভব আমরা সতর্ক হই, সচেতন হই, এটাই আমার একটা পরামর্শ থাকবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে। আমরা যে প্রসঙ্গে ছিলাম, যে গলব্লাডার স্টোন, আপনি বলেছেন যে আমরা ডে কেয়ার বেসিসে আমরা অপারেশন করে দিই, রোগী সুস্থ থাকে। কোনো সময় এই অপারেশনের পরবর্তীতে কোনো কমপ্লিকেশন কি হয় কিনা? অবশ্যই সেই কমপ্লিকেশনগুলোকে কিন্তু আমরা 2-3টা গ্রুপে ভাগ করি। একটা বলি যে অ্যানেস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশান, যেটি আমরা আলোচনা করলাম। একটা বললাম সার্জারি রিলেটেড কমপ্লিকেশান, যেগুলা সার্জারি করার সময় সার্জন যদি কেয়ারফুল থাকেন সব প্রিপারেশান থেকে অ্যাভয়েড করা সম্ভব। আর একটা হলো পেশেন্ট রিলেটেড কিছু সমস্যা, যেগুলা যেমন আমরা বলেছি যে অ্যাজমা যদি থাকে, হার্টের অসুখ থাকে, যদি ডায়াবেটিস প্রেশার থাকে, সবগুলা যদি ওয়েল কন্ট্রোল করে নেই, আমরা যদি এই জিনিসগুলা জানা থাকে যে এই রুগীটার হার্টের অসুখ আছে, আমি যদি ওই রুগীটার ফুল প্রিপারেশান নিয়ে নেই, আমি যদি কার্ডিয়াক টিমকে অপারেশনের সময় হাজির রাখি অথবা অ্যাভেইলেবেল রাখি উইদিন কল, তাইলে কিন্তু কমপ্লিকেশানগুলো অনেকাংশে কমানো সম্ভব। আমার মনে হয় এই স্টেপগুলোকে খুব বেশি অ্যাড্রেস করা দরকার এবং প্রত্যেকটা পেশেন্টের লাইফই শতভাগ আমরা কনসার্ন করে কিন্তু আমাদেরকে সেইভাবে রেসপেক্ট করা উচিত, সেইভাবে ইভালুয়েট করা উচিত, সেইভাবে মূল্যায়ন করে কিন্তু আসলে অপারেশন যাওয়া উচিত। তাইলে পরে কমপ্লিকেশানগুলো অ্যাভয়েড করা আমি মনে করি অনেকাংশেই সম্ভব। এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। এই গলব্লাডার স্টোন, আমরা জানি যে একটা রোগের, একজন মানুষের অনেক ধরনের রোগ থাকতে পারে, কোমরবিড অনেক থাকতে পারে। কেউ আছে, আপনারাও পেয়ে থাকেন, যে তার হয়তো হার্নিয়া আছে, তো তার ইন দ্য মিন টাইম অন দ্য টপ অফ দ্য হার্নিয়া তার গলব্লাডার স্টোন আছে, অথবা দেখা হলো তার অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা আছে কিন্তু গলব্লাডার আছে। তখন ওই রুগীটি চায় যে আমাকে একসাথে দুটি অপারেশন করে দেন, গলব্লাডার স্টোন এবং আমার অ্যাপেন্ডিসেক্টমি। সেটা কি সম্ভব কিনা? তো অবশ্যই সম্ভব এবং আমরা কিন্তু এটা করেই থাকি, কিন্তু সবচেয়ে আগে হলো রোগীর ইভ্যালুয়েশন। যদি ও ফিট থাকে অ্যানেস্থেসিয়া কাভার করার জন্য, যে একসাথে গলব্লাডার অপারেশন করব এবং হার্নিয়া অপারেশন করব, গলব্লাডার করব বা অ্যাপেন্ডিক্স করব, যদি রোগীর ফিটনেস নিয়ে আমি এবং অ্যানেস্থেসিওলজিস্ট একসাথে সহমত হই, আমরা কিন্তু একসঙ্গে ল্যাপারোস্কোপিতে 2টা অপারেশন করে দিই। এতে করে রোগীর সর্বতোভাবে সাশ্রয়, ইকোনমিক সাশ্রয়, টাইম সাশ্রয়, ওষুধপত্র একসাথে হয়ে যাচ্ছে, সে যে মানসিকভাবে যে বিড়ম্বনাটা বা কনসার্ন সেটাও কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। আমরা এই অপারেশনগুলো দীর্ঘদিন একসাথে করে আসতেছি। রিসেন্টলি আমি ইউনাইটেডে জয়েন করার পরে
ওইখানে কার্ডিয়াক সার্জন আছেন, রিনাউন্ড কার্ডিয়াক সার্জন, বাংলাদেশের বললে ভুল হবে, ওয়ার্ল্ড ওয়াইডে, ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই। ওনার কিছু পেশেন্টের কিন্তু গল স্টোন এবং হার্টের অপারেশন একসঙ্গে লাগে, এবং হার্টের অপারেশন করার পরে 6 মাস পর্যন্ত কোনো অপারেশন না করতে বলা হয়, কারণ ব্লাড থিনার ইউজ করে, ওই ব্লাড থিনারের জন্য ব্লিডিং বেশি হয়। জাহাঙ্গীর কবির স্যারের সাথে আমরা আগে ইভ্যালুয়েট করে কয়েকটা পেশেন্টের হার্টের অপারেশনের সাথে ওকে ল্যাপারোস্কোপি গলব্লাডার করেছি, এবং আমরা অ্যাসিস করে নিয়েছি যে এইটার সঙ্গে এটা করলে রোগীর কোনো অসুবিধা হবে না। ফাইনাল অ্যাসিস করেছি হার্টের অপারেশন করার শেষে জাহাঙ্গীর কবির ভাই এবং অ্যানেস্থেসিয়া যদি বলছে যে ইয়েস ইউ ক্যান প্রসিড, ইউ আর অ্যালাউড অ্যানাদার 20 মিনিটস টু ফিনিশ ইউর জব, আমরা সেক্ষেত্রে করেছি। যেই কয়টা করেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, এবং আমরা অনেক লিটারেচার ঘেটে টেটে দেখেছি যে একই সাথে এই দুইটা অপারেশন করারও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক নজির আছে, অনেক লিটারেচার আছে, অনেক পাবলিকেশন আছে। এটা তো আমি বলছি যে আমাদের দেশের জন্য একটা অ্যাচিভমেন্ট, যে একজন রোগী তার গলব্লাডার স্টোন আছে, অপারেশন করে নাই, হার্টের অপারেশন করাতে আসছে, তখন আপনারা হার্টের অপারেশন করলেন, অ্যাট দ্য সেম টাইম আপনারা ল্যাপারোস্কোপির মাধ্যমে গলব্লাডার স্টোন নিলেন। এটা তো একটা নতুন দিগন্ত। আমি মনে হচ্ছে যে এটা যদি আপনারা যদি কোনো অ্যানালাইসিস করে থাকেন, বা আপনারা যদি কোনো জার্নাল প্রেজেন্টেশন করে, আপনারা যে এটা তো অ্যাকসেপ্টেবল একটা হবে যে দুটো একসাথে করা যায়। আমরাও তাই মনে করি। আমাদের মেডিকেল ইউনিভার্স কিন্তু ডক্টর, যে আপনি একজন ডাক্তার জানেন, আমরা হলো টু গিভ ইজ অ্যান্ড কমফোর্ট টু আওয়ার পেশেন্ট, টু আমাদের সবচেয়ে কনসার্ন হলো সেফটি অফ দ্য পেশেন্ট, এবং আমরা কিন্তু সেইভাবে ইভ্যালুয়েট করে মনে করি একসাথে দুটি করে গেলে রোগী কিন্তু সেভ হয়ে গেলেন, রোগী কিন্তু তার সেই যে কনসার্ন ছিল যে আবার অ্যানেস্থেসিয়া আবার অপারেশন হবে, রোগী কিন্তু সেই দিক থেকে নিজেকে সেভ করতে পারছেন বলে আমরা মনে করি, এবং আমরা এই জন্য একসাথে করাটাকে বেশি পছন্দ করি, ইফ দ্য পেশেন্ট ইজ ফিট অ্যান্ড ইফ আওয়ার টিম ইজ অ্যাগ্রিড। এটা একটা নতুন ডাইমেনশন বলে আমরা ধরে নেব, যে ভবিষ্যতে যেন আপনারা এইভাবে আরও যদি একসাথে এক সিটিংয়ে অনেক কিছু করতে পারেন, আমার মনে হয় যে তাতে রোগীদেরও উপকার হয়, সময়ও বেঁচে যায়, মানুষের কর্মক্ষমতাও বাড়ে। তো আমি আরেকটা প্রসঙ্গে আসি, যেটা আপনি বলছিলেন যে গলব্লাডারের তো পাথর আপনারা ল্যাপারোস্কোপি করলেন, আবার নালীর পাথরটা আপনারা কী করে অপারেশন করেন? গলব্লাডার নালীতে যে পাথরটা, পিত্তনালীর পাথরের জন্য আমরা মনে করি যে এখনকার যুগে কিন্তু ওপেন বা কাটার দরকার হয় না। পিত্তনালীর পাথরের প্রথম শর্ত হলো আমাদের কাছে একটা ইআরসিপি নামক মেশিন আছে, যেটা মুখের মধ্যে থেকে দিয়ে এন্ডোস্কোপিক প্রসিজিওর, বাইল ডাক্টের নিচের মুখটাতে, যে ওইখানে মুখটাতে একটু বড় করে আমরা ইআরসিপি করে স্টোনটাকে রিমুভ করে নিয়ে আসতে পারি। এইটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর কমন বাইল ডাক্ট স্টোন। যেই পাথরগুলো একটু বেশি বড়, ওইটা কিন্তু ইআরসিপিতে আসে না, ওইটাকে আমরা করি ল্যাপারোস্কোপি করে, একই সাথে গলব্লাডার স্টোন, একই সাথে কমন বাইল ডাক্টের স্টোনকে বের করে নিয়ে আসি। সুতরাং একই সাথে একই সময়ে একই টাইমে একই খরচে রোগীর দুটি অপারেশন একসাথে সম্পন্ন হয়ে যাচ্ছে, এবং এখনকার যুগের জন্য এন্ডোল্যাপারোস্কোপিক সার্জারিটাই আমরা প্রেফার করি, এবং রোগীকেও কিন্তু আমরা অ্যাডভাইস করি যে এন্ডোল্যাপারোস্কোপিক পদ্ধতিটাই এখনকার যুগের জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে আমরা পিত্তনালীর পাথর এবং গলব্লাডার দুটো একসাথে আমরা করতে পারি, যেটা আমার মনে হয় যে এটাও একটা ভালো দিক। কারণ হচ্ছে কি, অনেক সময় দেখা গেল আপনার গলব্লাডার ল্যাপারোস্কোপি বের করে নিয়ে আসছেন, কিন্তু পিত্তনালীর পাথর রয়ে গেল। আমরা যদি এক সিটিকে দুটো করতে পারি, এটা আমার মনে হয় একটা চমৎকার একটা উদাহরণ আমাদের দেশের জন্য। আমরা আশা করব আপনারা এই গলব্লাডার সার্জারি এবং এনএসসিসি আরও ডেভেলপের জন্য আপনারা কাজ করে যাবেন, এবং আমাদের দেশ আরও সার্জারিতে আরও এগিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডাক্তার রফিকুল সালেহীন, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি লাস্টলি আপনাদেরকে অ্যাসিওর করব, আমরা কিন্তু মেডিকেল প্রফেশনাল সবাই আপনাদের দেশের মানুষের জন্য খুব কনসার্ন এবং কনসাস। আমরা যেটুক একটা ভীতি সৃষ্টি হয়েছিল, আমরা অনেকটা ওভারকাম করেছি। আপনারা দেশের উপরে আস্থা রাখতে পারেন। দেশের চিকিৎসা ব্যবস্থা, দেশের অ্যানেস্থেসিয়া ব্যবস্থা, অপারেশন ব্যবস্থা অত্যন্তভাবে বিশ্বমানের। সো আস্থা রাখুন, দেশেই চিকিৎসা নিন। আমরা আস্থা রাখতে চাই আপনাদের উপর, আপনারা এগিয়ে যান। আমরা আশা করব যে ভবিষ্যতে বাংলাদেশ সার্জারি অনেক দূর এগিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, গলব্লাডার স্টোন হলেই অপারেশন অ্যাসেসমেন্টের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে অপারেশন প্রয়োজন আছে কিনা, এবং যদি অপারেশন প্রয়োজন হয় দেরি না করে অপারেশন করিয়ে নেওয়া দরকার। গলব্লাডার স্টোন যাদের আছে দীর্ঘমেয়াদী, তাদের ক্ষেত্রে জন্ডিস রোগ হতে পারে, সেসব ক্ষেত্রে বিবেচনা করে একজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিয়ে আপনার গলব্লাডার স্টোনের অপারেশন করে নিন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।